আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটু নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ব্লগটি আমি সকালে নাস্তা থেকে শুরু করেছি। আর এখন যেহেতু ভরপুর আম কাঁঠালের সিজন, এখন কিন্তু আম কাঁঠাল সব কিছুই কিন্তু বাংলাদেশে অনেক বেশি পাওয়া যাচ্ছে। তো আর বেশ কয়েকদিন পর থেকে কিন্তু এগুলো আর পাওয়া যাবে না। তো যাই হোক আজকে কিন্তু সকালের নাস্তা আম কাঁঠাল চিড়া মুড়ি দিয়েই করব। দেখা যায় যে প্রতিনিয়ত দেখা যায় রুটিটাই বেশি খাওয়া হয়। তো আম চিড়া মুড়িটা যদিও আমার অনেক বেশি পছন্দ, তবে আমার বাচ্চাদের এত বেশি পছন্দ না। তারপরও আজকে ভাবছি যে আজকে আর রুটি বেলার মানে ঝামেলা করব না, আজকে শুধু আম কাঁঠাল চিড়া মুড়ি এগুলো দিয়ে আর কি সকালের নাস্তাটা করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আগের প্রায় 2টা ভিডিওতে আমি লাইকের কথা বলতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আমার আপুরা একদমই লাইক দিতে যায় মানে দেনই নাই। আচ্ছা আমি একটা কথা বলি, ধরেন আমার প্রতিটা ভিডিওতে কম বেশি 500 200 1000 এরকম ভিউজ হয়। তো এরকম ভিউজ হলে যদি দেখেন 1000 ভিউজ হওয়ার পরও কি মাত্র 100টা লাইক হয়। বুঝতে পারি না আমার আপুরা কেন জানি মানে আমার ভিডিওতে লাইকই দিতে চান না, কেন তাদের ইচ্ছে করেই দেন না, নাকি মনে থাকে না, বুঝতে পারি না। অনেকে আছে আবার দেখা যায় যে হিংসে করেও দেয় না। আসলে আমি বুঝতে পারি না। দেখেন 1000 লোক যদি আমার ভিডিওটা দেখে, তা থেকে কি আমি 200টা লাইকও কি পাওনা হয় না? এত কষ্ট করে সংসার ছেলে মেয়ে সব কিছু সামলানোর পর এই যে আমরা বিভিন্ন জায়গা থেকে ভিডিও করি, ওই ভিডিওগুলা কিন্তু তারপর আবার এডিট করা ভয়েস দেয়া, কত বেশি কষ্ট করে একটা ভিডিও বানাতে হয়। একটা ভিডিওর পেছনে যে একজন গৃহিণী কত বেশি শ্রম দেয়, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, যারা ছোটোখাটো ইউটিউবার, তারা তো বুঝতে পারি। তারপরও কেন আপুরা এমন করো বুঝতে পারি না। প্লিজ সবার কাছে আমার অনুরোধ রইল, প্লিজ সবাই অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করবে। আমি কিন্তু যাদের ভিডিওতে যাই প্রথম আসলে আমি লাইকটা দিই, তারপরে ভিডিওটা দেখা শুরু করি, তারপরে কমেন্ট করে বের হয়ে আসি। তো আজকের কথায় কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে সবার কাছে ক্ষমা চেয়ে নেই, কারণ এত কষ্ট করে একটা ভিডিও বানানোর পরও কিন্তু যথার্থ পরিমাণ লাইক পাই না, যার কারণে অনেক বেশি কষ্ট লাগে। কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু সকালে নাস্তা এখানে রেডি করে নিয়েছিলাম, দুধ গরম করে নিয়েছিলাম, তারপর আম কাঁঠাল চিড়ামুড়ি এগুলো দিয়েই কিন্তু আজকে সকালে নাস্তা হয়ে গিয়েছে। তারপরে চলে এসেছে নাস্তার পরে যে প্লেট বাটিগুলো থাকে এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো, অপচয় রোধ করে পুরনো জিনিস রিসাইকেল করে কিভাবে সংসার খরচ থেকে হাজার হাজার টাকা জমায়, তাই আর কি আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব। চাইলে আমরা কিন্তু ছোট ছোট এই টিপসগুলো ফলো করেও কিন্তু দেখা যায় যে সবাই কিন্তু সংসার খরচ থেকে বিভিন্ন জিনিস রিসাইকেল করে হিসেব করে চলে, কিন্তু পুরো এই যে অপচয় রোধ করেও কিন্তু আমার মতো এইভাবে হাজার হাজার টাকা তোমরাও কিন্তু চাইলে জমাতে পারো। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে বা অনেক বেশি উপকারে আসবে। তো আমার আজকের ভিডিওর বলা কথা যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে বা কোনো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবার কাছে আবারও অনুরোধ করছি সবাই একটা দয়া করে মনে করে লাইক দিয়ে দেবে। তো যাই হোক এখানে কিন্তু সকালে আজকে নাস্তার পর যে প্লেট বাটিগুলো আছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে সংসার হচ্ছে এমন একটা জায়গা, প্রতিনিয়ত আমরা গৃহিণীরা যতই অসুস্থ হই না কেন সংসারের কাজ কিন্তু করতেই হবে। সংসারের কাজ কিন্তু কখনো শেষ হবার নয়, যতই অসুস্থ থাকি আর যাই থাকি না কেন তারপরও দিন শেষে কিন্তু আমাদের সংসারের কাজগুলো আমাদেরকেই করতে হয়। তো যাই হোক যেই কথা বলছিলাম, আসলে টাকা পয়সা এমন একটা জিনিস, আমি মনে করি কি মানুষের জীবনে যা কিছু করতে যাই না কেন সব কিছুতেই কিন্তু টাকা পয়সার প্রয়োজন হয়। হয় তুমি ভালো খাবার খেতে গেলেও ভালো মানে টাকা পয়সার প্রয়োজন, ভালো কাপড় পরতে গেলেও, ভালো চিকিৎসার জন্য সব কিছুতেই কিন্তু টাকা পয়সার প্রয়োজন হয়। তার জন্য আমি মনে করি কি সংসার খরচ থেকে আমরা গৃহিণীরা বিভিন্ন উপায়ে কিন্তু হাজার হাজার টাকা পয়সা জমাতে পারি। এই যে দেখো আমরা কিভাবে পুরনো জিনিসকে রিসাইকেল করব। আমাদের বাসায় কিন্তু সবার বাসায় কম বেশি তেলের গ্যালেন নিয়ে আসা হয়। তো যখন তেলগুলো শেষ হয়ে যায় তেলের গ্যালেনগুলো কিন্তু আমরা ফেলে দিই না, হয় দেখা যায় যে বিক্রি করে দিই। এগুলো বিক্রি না করে বা ফেলে না দিয়ে আমরা চাইলে কিন্তু এভাবে কেটে বিভিন্ন গাছ লাগাতে পারি। বাজার থেকে একটা টব কিনে আনতে কিন্তু 100 থেকে 150 টাকা চলে যায়। তার জন্য যদি আমি এই তেলের গ্যালেনের মধ্যে পুরো গাছ লাগাই তাহলে কিন্তু দেখা যায় আমার আর ওই বাড়তি টাকাটা খরচ হয় না। এই যে দেখো আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু
একটা মগ ছিল আমার বাসায়, পুরনো মগটা কিন্তু ভেঙে গিয়েছে। আর আমি যে স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করি কিচেনে রান্না বান্নার, ওই স্ট্যান্ডটাও কিন্তু ভেঙে গিয়েছিল। তো যার কারণে বুদ্ধি করে এই মগটার মধ্যেই কিন্তু বালি আর সিমেন্ট গুলিয়ে তারপরে এই স্ট্যান্ডটা এই মগটার মধ্যে বসিয়ে দিয়েছি। তো আমরা চাইলে কিন্তু এইভাবে পুরনো জিনিস রিসাইকেল করে তারপরে ব্যবহার করতে পারি। এতে করে কিন্তু বাড়তি টাকা দিয়ে আর আমার স্ট্যান্ড কিনতে হয়নি। তো এইভাবে করে তোমরাও কিন্তু পুরনো জিনিস রিসাইকেল করে ব্যবহার করতে পারো। তো যাই হোক, তারপরে এখানে চলে আসি। এখন যেহেতু কাঁঠালের সিজন, অনেক বেশি কিন্তু কাঁঠালের বিচি হয় সবার বাসায়। তো কাঁঠালের বিচি কিন্তু বেশ কয়েকদিন গেলেই কিন্তু দেখবে কালো হয়ে ভিতরে কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে যদি এগুলোকে অপচয় না করে, যদি ফেলে না দিয়ে এগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে রেখে দিই, তাহলে কিন্তু যখন মন চাবে ইচ্ছে করবে তখন কিন্তু আমরা খেতে পারবো। তো আমি এখানে কতগুলো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে যেগুলো ফেটে গিয়েছে বা একটু নষ্ট টাইপের বিচি, এগুলো কিন্তু সবগুলো আমি কিন্তু দেখা যায় যে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখা যায় যে এখানে বালির মধ্যে আর কি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। তো আমি আসলে বুঝতে পারিনি, মানে এক বক্স হয়ে গিয়েছে, হয়তো বালিটা বেশি নিয়ে নিয়েছি, যার কারণে আর কি আবার এগুলোকে ঢেলে কি করেছি, কিছুটা বালু নিচে মানে উপরে দেওয়ার জন্য তারপরে অন্য একটা জায়গা নিয়ে নিয়েছি। তারপরে আবার কাঁঠালের বিচিগুলো আর কি দিয়ে দিয়েছি, দিয়ে তারপর উপরের দিক দিয়ে আর কি এই যে বালিগুলো দিয়ে দেবো। এইভাবে করে আর কি যদি কাঁঠালের বিচিগুলো অনেক দিন ধরে আমরা সংরক্ষণ করে রাখি, এতে করে দেখা যায় যে কাঁঠালের বিচিগুলো আর খুব সহজে নষ্ট হবে না। এতে করে দেখা যায় আমার যখন মন চাবে তখন কিন্তু আমরা খেতে পারবো, আর এগুলো কিন্তু বাজারে থেকে কিনেও আনতে হবে না। তো আমরা চাইলে কিন্তু এইভাবে করে অপচয় রোধ করে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারের খরচ অনেকটা বাঁচাতে পারি, আর বেঁচে যাওয়া সেই টাকাগুলোই কিন্তু আমরা জমাতে পারি। তা আমি কিন্তু এভাবে করে আমার সংসার খরচ থেকে বিভিন্ন উপায়ে টাকা বাঁচিয়ে এভাবে করে প্রতিনিয়ত একটু একটু করে 50 টাকা, 30 টাকা, 20 টাকা যখন যাই পারি না কেন তাই কিন্তু আসলে একটু মানে ব্যাংকে জমাতে চেষ্টা করি। তো তোমরাও সবসময় চেষ্টা করবে বাসার সব কিছু অপচয় যেন না হয়, বা কোনো কিছু যেন রিসাইকেল করে আবার নতুন করে ব্যবহার করতে পারো। পুরনো জিনিসের রিসাইকেলিং পদ্ধতি ব্যবহার করতে হবে। পুরনো জিনিস কিভাবে রিসাইকেল করে ব্যবহার করা যায় সেই উপায়গুলো যদি মেনে আমরা চলি, তাহলে কিন্তু দেখা যায় যে সংসার খরচ অনেকটাই সাশ্রয় হয়। শুধুমাত্র আমরা গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে টেকনিক খাটিয়ে যদি সংসারটা চালাই বা সংসারে চলি, তাহলে কিন্তু দেখা যায় যে সংসার খরচ থেকে এভাবে করে হাজার হাজার টাকা পয়সা আমরা বাঁচাতে পারি। আসলে মানুষের জীবনে টাকার গুরুত্ব অপরিসীম। টাকা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই হয় না। যার টাকা আছে দেখবে এই পৃথিবীতে বা সমাজে তার সবচেয়ে বেশি মূল্যায়ন, তাকে সমাজের সবাই কিন্তু সম্মান করে, বা সে সমাজের সবার কাছে কিন্তু মাথা উঁচু করে বাঁচতে পারে। দেখো, তোমার যখন টাকা থাকবে না বা তুমি যখন বিপদে পড়বে, দেখবে তোমার কাছের আপন মানুষজন বলো, মা বাবা ভাই বোন, সবাই কিন্তু তোমার কাছ থেকে অনেকটাই দূরে চলে যাবে। তো আমি মনে করি কি, মানুষ বেঁচে থাকতে হলে সব কিছুর আগে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে টাকা পয়সা। তো আমরা যদি একটু হিসেব করে বুদ্ধি করে সংসারটাকে চালিয়ে বিভিন্ন জিনিস রিসাইকেলিং করে অপচয় রোধ করে যদি সংসার খরচ থেকে হাজার হাজার টাকা পয়সা এভাবে করে জমিয়ে রাখি, তাহলে সেই টাকাগুলো দেখা যায় যে আমাদের ভবিষ্যতের জন্য অনেক বেশি কাজে লাগবে। বিপদের দিনে একদম বন্ধুর মতো কাজে লাগবে। তাই সময় থাকতে সব গৃহিণীদেরই উচিত একটু একটু করে টাকা পয়সা তিল তিল করে সঞ্চয় করে রাখা হয় সেটা বড় হোক বা কম, মানে ছোট হোক, তারপরও আমি মনে করি কি ছোট সঞ্চয় থেকে কিন্তু একদিন বড় সঞ্চয়ের উৎপন্ন হয়, আর সেই সঞ্চয়গুলাই দেখা যায় যে আমাদের বিপদের দিনে অনেক বেশি অবদান রাখে বা বন্ধুর মতো কাজে লাগে। আসলে আমি মনে করি কি প্রিয়জনের চেয়েও কিন্তু টাকা পয়সা সবচেয়ে বেশি আগে কাজে লাগে। টাকা পয়সা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুরই কোনো মূল্য নেই। আপনি যেখানেই যান, যা কিছু করতে যান, সব কিছুতেই কিন্তু টাকার মানে ব্যবহার অপরিহার্য। তার জন্য আমি মনে করি কি প্রতিটা গৃহিণী একটু একটু করে বুদ্ধি খাটিয়ে সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে অপচয় রোধ করে বিভিন্ন জিনিস, পুরনো জিনিস ফেলে না দিয়ে রিসাইকেলিং করে সংসার খরচ থেকে হাজার হাজার টাকা জমিয়ে এভাবে করে জমাতে পারেন। তো আমিও কিন্তু এভাবে করে হাজার হাজার টাকা পয়সা সংসার খরচ থেকে বাঁচিয়ে তারপর সেই টাকাগুলোই কিন্তু সঞ্চয় করে রাখি। আর সেই টাকাগুলো দিয়েই কিন্তু চাইলে আপনি আপনার শখের জিনিস কেনাকাটা করতে পারেন, চাইলে আপনি বাসার কোনো ফার্নিচার কেনাকাটা করতে পারেন, চাইলে কিন্তু দেখা যায় যখন আমরা অসুস্থ হয়ে ডাক্তার দেখাতে গেলেও কিন্তু টাকা পয়সা প্রয়োজন হয়, তখন কিন্তু ওই টাকাগুলোই কিন্তু আমাদের সবচেয়ে আগে কাজে লাগে। তো আমি মনে করি কি জীবনের সব ক্ষেত্রেই টাকা পয়সা জমিয়ে রাখা উচিত। একটু একটু করে পারেন তিল তিল করে, ছোটোখাটো হোক কম টাকা থেকে দিয়েও কিন্তু আপনি চাইলে মানে আপনার সঞ্চয়টা শুরু করতে পারেন। তো আসলে
আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাসার অনেক কাজ গুছিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, সংসারে সব কিছু গুছিয়ে চলে এসেছিলাম রান্না করতে এসে দেখেন এখানে একটা করলা এনেছিলাম। করলাটা দেখে অনেকটাই পচে গিয়েছে, যদিও তো করলার উপরের সাইড পচে গিয়েছে, দেখেন ভিতরের সাইডে কিন্তু অনেক বেশি ভালো রয়েছে। চাইলে কিন্তু আমি এটা ফেলে দিতে পারতাম, কিন্তু না, আমি কখনোই করব না। আমি যেহেতু হিসেব করে চলি, তাহলে আমার সংসারের খরচ থেকে কিন্তু আমাকে এভাবে করে টাকা বাঁচাই। দেখেন এখন করলাটা ফেলে দিলে দেখা যায় আমার রান্না করার মতো কিছুই থাকবে না, মাত্র একটা তরকারি রান্না করব, আজকে আলু দিয়ে ডিম রান্না করব। তো দেখেন এখানে যে করলাটা নিয়েছি, এটার সাথে যদি একটা আলু দিয়ে করলাটা ভাজা করি, তাহলে কিন্তু খুব অনায়াসে আমার হয়ে যাবে। কারণ আমার বাচ্চারা কিন্তু করলা ভাজি খায় না, শুধুমাত্র আমি খাই। তো আমি যেহেতু খাই, আমার কিন্তু এখানে একটা তরকারি হয়ে গিয়েছে। তো বুদ্ধি করে এভাবে সংসারে অনেক কিছু দেখা যায় যে অনেক সময় পচা যায়, দেখা গিয়েছে অনেক সময় কলা আনলে কলাটাও দেখবেন নরম হয়ে যায় বা একটু পচা টাইপের পচন ধরে। তো আমার বাচ্চারা কিন্তু এইরকম পচা ধরনের মানে পচা টাইপের মানে নরম টাইপের কলা আর কি খেতে চায় না। তখন আমি কি করি, বুদ্ধি করে ওই কলাগুলো দিয়ে কলার পিঠা বানিয়ে দিই, সাথে চিনি আর আটা দিয়ে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে বুদ্ধি করে কিন্তু সংসার খরচটা বাঁচাতে পারেন, বুদ্ধি করে অপচয় রোধ করে আপনাদের বাচ্চাদের চাহিদাও কিন্তু পূরণ করতে পারেন। দেখেন কলা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, আর এখানে যে করলাটা নিয়েছি, করলাটাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আমি চাইলে করলাটা ফেলে দিতে পারতাম, কিন্তু না, আসলে অপচয়কারী হচ্ছে শয়তানের বন্ধু। আর দেখা গিয়েছে যে আমরা যারা হিসেব করে বুদ্ধি করে সংসার চালাই, আমরা সবসময় কিন্তু চেষ্টা করি সংসারের বিভিন্ন কোনো কিছু যেন নষ্ট না হয়, কোনো কিছু যেন ফেলে দিতে না হয়। তো আমি সবসময় এইরকম করে ছোট ছোট এই অভ্যাসগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমার সংসারটাকে আজ উন্নতির পথে নিয়ে গিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসা যা কিছু নষ্ট হয়ে যাক না কেন, প্রথমে ফেলে দেবেন না, সবসময় চেষ্টা করবেন সেটাকে কিভাবে কাজে লাগানো যায় বা সেটাকে কিভাবে নতুন করে ব্যবহার করা যায় বা রিসাইক্লিং করা যায়। এভাবে করে চললে আপনি নতুন করে আর কোনো কিছু কিনে আনতে হবে না। তো আমার কিন্তু আজকে করলাটা এই দিক দিয়ে ভাজি বসিয়ে দিয়েছিলাম, তো অন্য দিক দিয়ে কিন্তু আলু সিদ্ধ বসিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়েছি, কারণ আজকে ডিম দিয়ে মাছ দিয়ে রান্না করব আর কি। তো যার কারণে তো আসলে একটা গৃহিণী চাইলে একটা সংসারকে রাজার হালে নিয়ে যেতে পারে, আবার একটা সংসারকে ধ্বংসও করে দিতে পারে। শুধুমাত্র ওই সংসারে গৃহিণী যদি বুদ্ধিমতী, পরিশ্রমী আর হিসেবি হয়, তাহলেই দেখা যায় যে একটা সংসারের উন্নতি হয়। আসলে হিসেব করে চলাকে কখনো কৃপণতা বলে না। যারা বলবেন আমাকে কৃপণ, বা হয়তো অনেকে আজকে ভিডিওটা দেখে বলতে পারেন বলে আপু অনেক কৃপণতা করো বা কৃপণ, আসলে জীবনে চলতে গেলে কৃপণতা করা দরকার আছে। কৃপণতা না করলে কিন্তু কখনো টাকা পয়সার মালিক হওয়া যায় না। আসলে জীবনে যদি কোনো কিছু করতে চান, তাহলে অবশ্যই একটু হিসেব করে বুদ্ধি করে চলতেই হবে। তার জন্য যদি নিজে কৃপণ হতে হয়, তাও কিন্তু ভালো আমি মনে করি। কৃপণ হওয়ার কারণে যদি সংসারে সঞ্চয় করা যায়, কৃপণ হওয়ার কারণে যদি সংসারে টাকা জমানো যায়, তাও ভালো। কারণ টাকা পয়সাই মানুষের জীবনের সব কিছু, আমি মনে করি সকল সুখের মূল হচ্ছে টাকা পয়সা। টাকা পয়সা না থাকলে আপনার সংসারে কিন্তু সুখও আসবে না। তার কারণে সবসময় চেষ্টা করতে হবে আপনাকে টাকা পয়সা জমিয়ে রাখতে। টাকা পয়সা থাকলেই কিন্তু আপনার সংসার জীবন, দাম্পত্য জীবন সুখময় হবে। তা না হলে দেখা যায় যে যখন অভাব অনটন আপনার সংসারে দেখা দিবে, তখন কিন্তু তখন আর সংসার, ছেলে মেয়ে, স্বামী কোনো কিছুই ভালো লাগবে না। তার কারণে আমি মনে করি কি প্রতিটা গৃহিণী এভাবে হিসেব করে বুদ্ধি করে চলে, বিভিন্ন পুরনো জিনিস রিসাইক্লিং করে, অপচয় রোধ করে, সংসার খরচ থেকে এভাবে করে টাকা বাঁচিয়ে হাজার হাজার টাকা পয়সা কিন্তু আপনারা চাইলে এভাবে জমাতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্না করে একদম সংসারে সব কিছু গুছিয়ে নিয়েছি, তারপরে চলে এসেছিলাম রান্না করতে। তো আজকে যেহেতু আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব আর করলা ভাজা করেছি, এই দুইটা তরকারি দিয়েই কিন্তু আমার খুব অনায়াসে আজকে তরকারিটা হয়ে যায় আর আজকের দিনটা চলে যাবে। তো আমি সবসময় চেষ্টা করি 2 রকমের তরকারি রান্না করার জন্য। 2 রকমের তরকারি রান্না করলে এতে করে গ্যাস খরচটাও অনেকটাই কম হয়, তেল মশলাও কিন্তু অনেকটাই কম খরচ হয়। এতে করে দেখা যায় যে আমার গ্যাস খরচটা একদিক দিয়ে বেঁচে গেল, অন্য দিক দিয়ে মশলা খরচটাও অনেক দিক দিয়ে বেঁচে গেল। আর আমার বাসায় যেহেতু মানুষ খুবই কম, তার কারণে আমি সবসময় 2 রকমের তরকারি রান্না করি। তবে আমার সবসময় খেয়াল রাখি রান্না করার সময় আমার বাচ্চাদের পছন্দের একটা খাবার রাখি আর আমার পছন্দের একটা খাবার রাখি। এভাবে করেই কিন্তু দেখা যায় প্রতিনিয়ত আমি আমার সংসারটাকে চালাই। তো আপনারা চাইলে সবসময় যখন রান্না করবেন, সবসময় মাথায় রাখবেন যাদের বাসায় ছোট বাচ্চা আছে, আপনার বাচ্চা কিসে খুশি থাকবে বা আপনার বাচ্চা কোন খাবারটা হলে আপনার বাচ্চারা পছন্দ করে বা খেতে পারবে, এই কথা মাথায় রেখে যদি বাচ্চাদের জন্য একটা তরকারি রান্না করেন বা নিজের কথা চিন্তা করে যদি নিজের জন্য একটা তরকারি রান্না করেন, এতে করেও কিন্তু দেখা যায় যে সংসার খরচটা অনেকটাই বেঁচে যায়। আপনি যদি বেশি 3-4 রকমের তরকারি রান্না করতে যান, এতে করে গ্যাস খরচটাও বেশি লাগে, আবার মশলা খরচটাও কিন্তু বেশি লাগে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে বুদ্ধি করে কিন্তু সংসারটাকে চালাতে পারেন। আমি মনে করি কি অপচয় না করে বুদ্ধি করে সংসারটাকে
চালালে অনেক সময় দেখা যায় যে যেইখানে সংসার খরচ লাগবে 25,000 টাকা, ওইখানে কিন্তু চাইলে কিন্তু 20,000 টাকাতেও কিন্তু আপনি সংসার খরচ নিয়ে আসতে পারেন, শুধুমাত্র একটু বুদ্ধি, টেকনিক আর পরিশ্রম খাটিয়ে যদি আমরা সংসারটা চালাই আর কি। তো যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবার কাছে রিকোয়েস্ট রইল, যারা নতুন আছেন আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।